উৎপাদিত ফসল। এখানে অনেক কিছুরই আসলে ওনারা বসেছে পসরা নিয়ে, তো লোকজন এখানে এগুলো দেখে কিনে নিচ্ছে। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে। আজকে থাকবে নতুন একটা সিরিজ, অর্থাৎ আজকে আমি ফুল ডে ভ্রমণ করছি বান্দরবনে। সো বান্দরবনে আজকে সারাদিনে আমরা কি করব বা কোথায় কোথায় যাচ্ছি সব বিস্তারিত থাকছে আজকে, এবং কিভাবে কোথায় যাবেন অল ডিটেলস আমি দেওয়ার চেষ্টা করব আমার এই নতুন ব্লগে। সো আশা করি ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কিভাবে বান্দরবনে একটা ডে ট্রিপ করবেন সেটার ফুল এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে নিতে পারবেন। কর্ণফুলীর বুক চিরে সকালের শান্ত মিষ্টি ভোরে আমাদের যাত্রা শুরু পার্বত্য চট্টগ্রামের অনন্য সুন্দরের পসরা সাজানো বান্দরবনের উদ্দেশ্যে। আমার এবারের বান্দরবনের ট্রিপটা ছিল টিম অফ ট্রাভেলার্সের সাথে গ্রুপ ট্যুরে। টিম অফ ট্রাভেলার্সের আয়োজিত এই গ্রুপ ট্যুরে আমি ছাড়াও গ্রুপে আরো অনেক সদস্য ছিল, যারাও বান্দরবন ট্যুর করার জন্য আমার সাথে একই বাসে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ যাত্রাপথের মধ্যে আমাদের সাথে দেখা হয়ে গেল কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের। কক্সবাজারের দিকে ট্রেনের ছুটে চলা দেখা শেষ করে আমরা আবারও ছুটে চললাম বান্দরবনের দিকে। চট্টগ্রাম কক্সবাজারের ন্যাশনাল হাইওয়ে ধরে আমাদের বাস ছুটে চলেছে। কেরানীহাট জংশনে এসে আমাদের রুট পরিবর্তন হয়ে বান্দরবন হাইওয়েতে ঢুকে পড়েছে। কেরানীহাট বান্দরবন, কক্সবাজার এবং চিটাগং এর এন্ট্রি পয়েন্ট হিসেবে বেশ সমাদৃত। এখান থেকে আপনি 3 জেলাতে যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। কেরানীহাট মোড়ের কোলাহলকে পিছনে ফেলে আমাদের বাস ছুটে চলেছে বান্দরবনের সুন্দর হাইওয়ে ধরে। সকালের সোনালী রোদ দুই পাশে গ্রামের সৌন্দর্যকে মোহনীয়ভাবে তুলে ধরেছে আমাদের চোখের সামনে। আজ আমাদের ট্যুর প্ল্যানের লিস্টে রেখেছি নীলগিরি, নীলাচল সহ সকল আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এগুলো দেখতে হলে আপনাদেরকে দেশের যে কোনো জায়গা থেকে আগে বান্দরবনের বাস টার্মিনালের মেইন পয়েন্টে আসতে হবে। এরপর গ্রুপ অর পার্সোনালি যাওয়ার জন্য গাড়ি ভাড়া করে ওই পয়েন্টগুলোতে ট্রাভেল করতে হবে। সেটার ডিটেলস আমি যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করছি। আপাতত আমরা চলুন উপভোগ করি বান্দরবন যাওয়ার আঁকাবাঁকা মসৃণ পিচঢালা এই পথের সৌন্দর্যকে। এই সৌন্দর্যের টানে প্রতি বছর প্রচুর পর্যটক এই বান্দরবনে ঘুরতে আসে। ফাইনালি এসে পৌঁছালাম হচ্ছে বান্দরবন শহরে। এই হচ্ছে বান্দরবন বাস টার্মিনাল। এখানে বাস টার্মিনাল থেকে আমাদের আবার নেক্সট জার্নি শুরু হবে। তো এখানে একটা হোটেলে আমরা সকালের নাস্তা সেরে নিচ্ছি। অ্যাকচুয়ালি নাস্তা বলতে এখানে ভুনা গেতের এবং ডিম ছিল। তো এই হোটেলে, দিগন্ত হোটেলে আমরা খাওয়া দাওয়া করি। এখন এখান থেকে আমাদের নেক্সট জার্নি শুরু হবে নীলাচলের দিকে। তো এখান থেকে আমরা চাঁদের গাড়ি ভাড়া করে আমরা চলে যাব। তো এটার জন্য আমাদের যারা হোস্ট টিম অফ ট্রাভেলার্সে, ওনারা এটা ব্যবস্থা করছে। আমরা হয়তো আগামী 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়তো আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য আমরা বেরিয়ে করব। আমাদের হোস্টে ঠিক করা জিপ গাড়ি নিয়ে বান্দরবন বাস টার্মিনালের টানেল হয়ে আমাদের যাত্রা শুরু হলো। আমাদের আজকের ফার্স্ট ট্রাভেল ডেস্টিনেশন হচ্ছে নীলগিরি। নীলগিরিতে যেতে হলে অবশ্যই আপনাকে রিজার্ভ জিপ অথবা অটো ভাড়া করে সেখানে যেতে হবে। জিপ আমাদের সারাদিনের জন্য আজকে 10,000 টাকা দিয়ে ভাড়া করা হয়েছে। তবে আউট অফ ট্যুর সিজনে এটা ভাড়াটা 5 থেকে 6,000 টাকার মধ্যেই থাকবে। তবে এই ক্ষেত্রে আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। তবে আপনি যদি লোকাল বাসে যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে রুমাবাজার যে বাস স্টেশন আছে, অর্থাৎ বান্দরবন বাস স্টেশনের একটু পরেই
সেখানে এসে আপনাকে পার্সোনালি টিকিট করে যেতে হবে। এখানে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি কেউ থানচির রেমাক্রি যেতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু এই বাস স্টেশন থেকে আপনাকে থানচি যাওয়ার বাসের টিকিট কেটে নিতে হবে। ব্রিটিশ শাসন আমলে 1860 সালে পার্বত্য চট্টগ্রামকে জেলা ঘোষণা করা হয়। তৎকালীন সময়ে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম জেলার অধীনে ছিল। 1900 সালে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন অনুসারে পার্বত্য চট্টগ্রামকে 3টি সার্কেলে ভাগ করা হয়: চাকমা সার্কেল, মং সার্কেল এবং বোবাং সার্কেল। প্রত্যেক সার্কেলের জন্য একজন সার্কেল চিফ নিযুক্ত ছিলেন। বান্দরবান তৎকালীন সময়ে বোবাং সার্কেলের অন্তর্ভুক্ত ছিল। বোবাং সার্কেলের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই জেলার আদি নাম বোবাংথং। বান্দরবান জেলা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত অন্যতম বৈচিত্র্যময় এলাকা। এখানে প্রধানত 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাঙালিরা একসাথে বসবাস করে। তবে এখানকার প্রধান উপজাতিগুলোর মধ্যে হচ্ছে মারমা এবং বম। মারমা বান্দরবনের অন্যতম প্রধান ও প্রভাবশালী জনগোষ্ঠী এবং পুরো বান্দরবনে এদের বসবাস। অন্যদিকে বম সম্প্রদায় রুমা, থানচি, রংছড়ি উপজেলায় এদের ব্যাপক বসবাস। রুমা, থানচি যাওয়ার পথে এখানে অনেকগুলো ছোট ছোট পাড়া আমরা দেখতে পাবো, যেখানে বম সম্প্রদায় বসবাস করছে। নীলগিরি যাওয়ার পথে বেশ অনেকগুলো আর্মি, বিজিবি, পুলিশের চেকপয়েন্ট পড়বে। এইসব পয়েন্টে আপনাকে অবশ্যই চেক করবে এবং এইটির সাথে এনআইডি চেক করতে পারবে। তাই এনআইডির বেশ কিছু ফটোকপি আপনার সাথে রেখে দিবেন, যখন আপনারা চাইবে যাতে আপনি সরাসরি তাদেরকে ফটোকপি দিতে পারেন। বান্দরবন থেকে রুমা, থানচি যাওয়ার এই পথটা বেশ সংকীর্ণ। একে তো আঁকাবাঁকা পথ, তার উপর দুটো গাড়ি এখানে পাশাপাশি চলাচল করাটাও বেশ বিপজ্জনক। দক্ষ চালক না হলে এই রুটে গাড়ি চালানো বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই যারা বাহির থেকে এই জায়গাতে আসবে এবং নিজে গাড়ি ড্রাইভ করে যাবেন, এই বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ রাখব। বান্দরবন সদর থেকে থানচিরুমার দিকে যাওয়ার সময় আপনারা অনেকগুলো ছোট ছোট পাড়া দেখবেন, যেখানে বম ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন বসবাস করে। সকল বম জনগোষ্ঠী খ্রিস্টান ধর্মের অনুসারী বিধায় এখানে প্রতিটি পাড়ায় পাড়ায় একটি করে গির্জা আছে। গির্জাগুলোর নির্মাণশৈলীও বেশ আকর্ষণীয় এবং সেই সাথে আরও একটি বিষয় খেয়াল করে দেখলাম, বম পাড়াগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এসে পড়েছি বয় জংশনে, যেখান থেকে রুমা, থানচির রোড ভাগ হয়ে গেছে। ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম এনআইডির কিছু ফটোকপি সাথে রাখতে। এখন যেটা এখানে কাজে লাগবে, কারণ এখানে আর্মির একটা চেকপোস্ট আছে, আপনারা আপনার এনআইডি কার্ড রাখবেন। চেকপোস্টের আনুষ্ঠানিকতা শেষ করে আমরা আবারও চলা শুরু করলাম নীলগিরির দিকে। রৌদ্র উজ্জ্বল দিনের সতেজতাকে সাথে করে আমাদের এই আঁকাবাঁকা পথে ছুটে চলা। সো এখন এসে পৌঁছালাম চিম্বুক বাজার। সো এই চিম্বুক বাজারে এখানে বেসিক্যালি আমরা দুপুরে হয়তো লাঞ্চ করবো। তো ওনারা লাঞ্চের অর্ডার দিল এখানে চিম্বুক রেস্টুরেন্টে। তো এখানে মোটামুটি একটা বেশ ভালো বাজার এবং এখানে উপজাতিদের অনেকগুলো খাবারের দোকান, প্লাস হচ্ছে এখানে ওনাদের যে উৎপাদিত ফসল, এখানে অনেক কিছুরই আসলে ওনারা বসেছে পসরা নিয়ে। তো লোকজন এখানে এগুলো দেখে কিনে নিচ্ছে। তো আপনারা কখনো যদি এই রোডে আসেন, আপনারাও এখানে থেকে চাইলে কিনে নিতে পারেন।
চিম্বুক বাজারের খাবারের অর্ডার প্লাস হালকা কেনাকাটা করার পর আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন নীলগিরির দিকে যাত্রা শুরু করলাম আবারও। সদর থেকে যাত্রা শুরু করার পর অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে আমরা নীলগিরিতে পৌঁছাতে। সো ফাইনালি পৌঁছে গেলাম নীলগিরি। সো এখন নীলগিরিতে এখানে এন্ট্রি করবো আমরা। অলমোস্ট প্রায় আমরা শহর থেকে স্টার্ট করেছিলাম 9:30 বাজে, এখন বাজে অলমোস্ট 11:30, অর্থাৎ 2 ঘন্টা লেগেছে এখানে আসতে। মাঝে একটু চিম্বুক বাজার আমরা ব্রেক দিয়েছিলাম। তো এর পরবর্তীতে আমরা এখানে চলে আসছি। এখন এখান থেকে টিকিট কেটে এখানে ভিতরে ঢুকতে হবে। তো টিকিট কত টাকা আমি আপনাদেরকে এখানে জানিয়ে দিচ্ছি। এখানে আপনাদেরকে এন্ট্রি করে এখানে এনজয় করতে হবে। এই হলো টিকিট কাউন্টার। এখান থেকে বেসিক্যালি আপনাকে টিকিটটা কেটে নিতে হবে। এখানে বিভিন্ন প্রাইস দেওয়া আছে, কী পরিমাণে টাকা কাটতে হবে। এখানে গাড়ির পার্কিংয়ের জন্য কিন্তু আলাদা টাকা আছে, তো গাড়ি প্রতি এখানে পার্কিংয়ের টাকাটা আলাদা। তো ফাইনালি আমরা 100 টাকা করে টিকিট কেটে, পার পার্সন এখানে হচ্ছে 100 টাকা করে। সো ওই 100 টাকা দিয়ে আপনি টিকিট কেটে এখানে এন্ট্রি করতে পারবেন। তো চলেন দেখি নীলগিরির কেমন নীলেশ বর্ষা সাজিয়ে বসাচ্ছে, আমরা এই দৃশ্যটা দেখে আসি। বেসিক্যালি এটা হচ্ছে আর্মি পরিচালিত একটা রিসোর্ট। তো এখানে অনেক জায়গায় আপনি ঘোরাঘুরি করতে পারবেন। আপনার যথেষ্ট পরিমাণে এখানে জায়গা আছে ছবি তোলার মতন, এবং আপনি চারপাশ থেকে পাহাড়ি সৌন্দর্য বেশ সুন্দর অবলোকন করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো কটেজও আছে। তো যারা চাইলে এখানে এসে থাকতে চান, নাইট স্টে করতে চান, তারা এই কটেজগুলোতে থাকতে পারে। তাদের জন্য অবশ্যই আপনাদের আগে বুকিং করে আসতে হবে। এখানে কিন্তু বিভিন্ন কটেজ আছে, সেটা কিন্তু আগে আপনাদের বলেছি। তবে এই কটেজগুলোতে অনলি ফর যারা এখানে রাত্রি যাপন করে তাদের জন্য নির্ধারিত। আর বাকিরা কিন্তু, যদিও এখানে অনেকে এসে ছবি টবি তুলছে, ওখানে নিরাপত্তা বাহিনীও আছে, তবে আপাতত হয়তো অন্যরা কিছু বলবে না, সেটা আপনারা একটু দেখে শুনে করবেন আর কি। ছবি টবি তোলা বা ওখানে প্রবেশ অধিকার যেহেতু রেস্ট্রিক্টেড, আপনারা একটু দেখে শুনে এখানে ভিজিট করবেন। এখন এখানকার যে সবচেয়ে অ্যাট্রাকটিভ প্লেস যে হেলিপ্যাড, সেখানটাই যাব। সো চলেন ওখানে গিয়ে আরও বেশি সৌন্দর্য, অর্থাৎ নীলগিরির যে আসল সৌন্দর্য, চারপাশের যে বিশাল বিশাল পাহাড়, সেটা একটু এনজয় করি। সো এটাই হলো নীলগিরির সবচেয়ে অ্যাট্রাকটিভ প্লেস, যে হেলিপ্যাড। এখানে আসলে অনেকে ছবি তোলে, এবং এই পাশ থেকে, অর্থাৎ হেলিপ্যাডের এই চারিপাশ থেকে কিন্তু খুব সুন্দর বান্দরবনের যে বিশাল বিশাল পাহাড়গুলো, সেগুলো কিন্তু এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। যদিও এখানে এখন আকাশ একটু ঘোলাটে,
যার কারণে অনেক দূর অবধি আসলে দেখা যাবে কি না সেটা বুঝতে পারছি না। তারপর আমি একটু জুম করে দেখানোর ট্রাই করি যে কতটুকু পর্যন্ত আপনারা আসলে দেখতে পারেন। বিশাল একটা এরিয়া, এখান থেকে এক দৃষ্টিতে দেখানো যায়, কিন্তু সমস্যা হচ্ছে আজকে আকাশটা বেশ ঘোলাটা দেখাচ্ছে, যার কারণে খুব বেশি আসলে এখান থেকে বোঝা যাবে বলে মনে হচ্ছে না। তবে এখানে খালি চোখে দেখলে কিন্তু এটা অনেক দূর অবধি পর্যন্ত দেখা যাচ্ছে। নীলগিরির আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে অবশ্যই বর্ষাকালে। বান্দরবনের বিশাল পাহাড়ের কোলে তখন শুভ্র মেঘগুলো ভেসে বেড়ানোর দৃশ্য উপভোগ করতে পারবেন। এমনকি ভাগ্য ভালো থাকলেও আপনি নিজেই মেঘ ছুঁয়ে দেখতে পারবেন। সেই সাথে বিশাল পাহাড়গুলো হয়ে উঠবে আরো আকর্ষণীয় ও সবুজময়। এখন কিন্তু রোদটা অনেকখানি কমে গেছে, হালকা বাতাসও উঠছে চারপাশে। আপনারা ইতিমধ্যে হয়তো বাতাসের শব্দও শুনতে পাচ্ছেন। So, এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগছে এখন, এই মোমেন্টে কিন্তু আমার বেশ অসাধারণই লাগছে। রোদবিহীন একটা আকাশ, সাদা মেঘে ভেসে বেড়াচ্ছে নীলগিরি আকাশটা, আর সাথে ঠান্ডা বাতাস, পাহাড়ি ঠান্ডা বাতাস, সব মিলে দৃশ্যটা বা এই পরিবেশটা কিন্তু খুবই উপভোগ্য। এর মধ্যে যদি আর একটা বৃষ্টির প্রভাব দেখা যেত বা বৃষ্টি হতো, আমার মনে হয় পরিবেশটা আরও অতুলনীয় হয়ে উঠতো এবং আরও অসাধারণ হয়ে উঠতো। যাই হোক, প্রকৃতির উপর আমাদের কোনো হাত নেই, তো আমরা এখন যে পরিবেশটা আছে সেটাকে উপভোগ করি। আচ্ছা, এখানে আর একটা ক্যান্টিন দেখতে পাচ্ছি, যেটা নীলগিরি ক্যান্টিন নামে এখানে দোকানটা আছে। এখানে ওনারা প্যাকেট বিরিয়ানি বিক্রি করছে 135 টাকা। তো কেউ যদি আসলে খাবারের বন্দোবস্ত করে না আসেন, তাহলে এখান থেকেও আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তো এখানে দেখি এখানে আর কী কী পাওয়া যায় আমি একটু দেখি। একটা কথা না বলে কিন্তু পারছি না, আর্মি, বিজিবি এই সকল সামরিক বাহিনীর আন্ডারে যে সকল পর্যটন কেন্দ্রগুলো ওনারা গড়ে তুলেছে, প্রত্যেকটা পর্যটন কেন্দ্র কিন্তুই যথেষ্ট পরিমাণে আপনার সুন্দর, পরিপাটি এবং পরিচ্ছন্ন অবস্থায় আছে, যেটা বাংলাদেশের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোকে দেখলে কিন্তু ওইভাবে আসলে বোঝা যায় না। যেটা কিন্তু এখানে আপনার, আমি এখন পর্যন্ত নীলগিরিতে ফুল যে জায়গাটা দেখলাম, এটাতে আসলে দেখে বোঝা যাচ্ছে যে এটা কত সুন্দর ওনারা মেনটেন করে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু টিপটপ অবস্থায় এখানে আছে। সো আমার রিকোয়েস্ট থাকবে, যারা এ ধরনের পর্যটন কেন্দ্রগুলো পরিচালনা করছেন, তারা চেষ্টা করবেন সব কিছু যেন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ অবস্থায় থাকে। তখন কিন্তু আমাদের দেশের পর্যটনটাও আরও বেশি প্রসারিত হবে এবং বাইরে থেকে আরও অনেক মানুষ কিন্তু এখানে ইউজ টু হবে তখন এখানে জিনিসগুলো আসতে। নীলগিরি ভিজিট শেষ করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ট্যুরের আজকের 7 পয়েন্ট দেখার জন্য। সো আপনারাও আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন আসলাম সেকেন্ড পয়েন্ট, আজকে বান্দরবন ট্যুরের আমাদের সেকেন্ড পয়েন্ট। এটা হচ্ছে ডাবল হ্যান্ড পয়েন্ট। এখান থেকে আপনারা ছবি, ভিডিও সবই দেখতে পারবেন। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, এখানে দুটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্টটা আলাদা আলাদা করে ছবি তোলা যায়। তো চলেন আমরাও তাদের জন্য কী করতে পারি দেখি। ডাবল হ্যান্ড পয়েন্ট থেকে বান্দরবনের বিস্তৃত পাহাড়ি সৌন্দর্য উপভোগ করে বের হয়ে পড়লাম আজকের দিনের 3 নং ট্যুর।
শাওন ভাই কত করে কিনতেছেন এগুলো? ভাইয়া 30 টাকা করে প্লেট পেঁপে আর কলা 10 টাকা করে, কলা 10 টাকা খুবই করে। রিজনেবল প্রাইস। ও আমাদের ভাবি আপনাকে দিচ্ছে, আপনি নেন, এটা একটা গুড মেমোরি হয়ে থাকবে। ধন্যবাদ। অবশেষে আমরা মধ্যাহ্নভোজ করার জন্য চিম্বুক বাজারে এসে পৌঁছালাম। চিম্বুক বাজার 36 ফুট মার্ট নামে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আমরা যাওয়ার সময় খাবার অর্ডার করে গিয়েছিলাম। এখন দুপুরে লাঞ্চ করব এখানে। তো এখানে মোটামুটি এর মধ্যে আসলে ভালো রেস্টুরেন্ট বলতে তো খুব বেশি নেই এখানে, যেহেতু একটু রিমোট এরিয়া। এখানে যা আছে তা দিয়ে আসলে এখানে দুপুরে খাবার খেয়ে নিতে হবে আপনাকে। তো চলেন দেখি এখানে ওনারা কী কী আয়োজন রেখেছে, একটু গিয়ে দেখি। লাঞ্চের আইটেম ছিল খিচুড়ি, চিকেন আর ডিম। এর থেকে বেশি কিছু আসলে এই এরিয়াতে পাওয়া যাচ্ছিল না বিদায় এই দিয়ে পেট পূজা আমাদের সেরে নিতে হলো। সো আর একটা ডেস্টিনেশনে এসে পৌঁছালাম, এটা হচ্ছে চিম্বুক ট্যুরিস্ট স্পটে আসছি। সো দেখেন এখানে অলরেডি প্রচুর ট্যুরিস্ট, অনেক বাইকার ভাইয়েরা বাইক নিয়ে চলে আসছে এখানে, প্রচুর বাইকার ভাইয়েরা আসছে। এবং এটা সকালে যখন আমরা নীলগিরি যাচ্ছিলাম তখন আপনাদেরকে বলছিলাম এটা একটা জাংশনের মতন চিম্বুক বাজার, এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আবার সাথে এখানে ট্যুরিস্ট স্পট যেটা পর্যটন কেন্দ্র। সো আমরা এখন ওখানে যাবো। তো চলেন আমাদের সাথে, আপনারাও আমরা যাই পর্যটন কেন্দ্রে যাবো। তো চিম্বুকে আসতে হলে কিন্তু আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে, এবং টিকিট প্রাইস হচ্ছে কিন্তু 20 টাকা। তো 20 টাকা দিয়ে আপনাকে এন্ট্রি করে দেন এই ট্যুরিস্ট স্পটটা আপনাকে ঘুরে দেখতে হবে। সো আমরা গিয়ে দেখি চিম্বুক স্পটে কী আছে। বেসিক্যালি চিম্বুক পয়েন্টটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, সে আসলে এখানে খুব বেশি কিছু নাই যেটা দিয়ে হয়তো আপনি অনেক কিছু দেখা যাবে। বেসিক্যালি তা না, শহরের কাছাকাছি একটা পয়েন্ট থেকে আপনার কিছু ভিউ দেখা, এটা অলমোস্ট একটা ভিউ পয়েন্ট হিসেবে আপনারা এটাকে এসে দেখতে পারেন। আমার মনে হয় না বান্দরবনে যদি আপনি নীলগিরি দেখেন, আমার মনে হয় না চিম্বুকে আসার খুব বেশি প্রয়োজন আছে। তারপরেও আপনারা যদি নীলগিরি যারা যেতে পারবেন না, তারা আপনারা চিম্বুকে এসে টাইম স্পেন্ড করতে পারেন। এবং এখানে একটা ছোট রেস্টুরেন্টও আছে দেখলাম, সো ওখানেও আপনারা চাইলে খাওয়া দাওয়া আপনারা নিতে পারেন। চিম্বুক পর্যটন কেন্দ্রটা বেসিক্যালি বর্ষা মৌসুমের জন্যই পারফেক্ট। তখন এই ভিউ পয়েন্টের আসল রূপ ধরা দেয়। আমি এসেছি বেসিক্যালি শীতের শেষে এবং গ্রীষ্মের শুরুতে, তার জন্য এখন চিম্বুক পয়েন্টের সৌন্দর্যটা অনেকখানি অনুপস্থিত। তাই আমার রিকমেন্ড থাকবে আপনারা বর্ষাকালে আসবেন এবং চিম্বুকের আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তবে এই ভিউ পয়েন্টেও কিন্তু প্রচুর মানুষ আছে, যদিও এটা শহরের খুব একটা কাছেও না, বেশ দূরে আছে, তবে নীলগিরির চেয়ে অনেক কাছে। তো এই হিসাবে যারা নীলগিরি আসলে যেতে পারবেন না, তারা চাইলে এখানে এসে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন। এটাও মোটামুটি ভালো স্পট হিসেবেও দেখছি এখানে প্রচুর মানুষের আনাগোনা। সো চিম্বুক পয়েন্টের ঘোরাঘুরি শেষ করে আমাদের যেখানে গাড়ি রাখা আছে ওখানে আবার ফেরত যাচ্ছি। সো মোস্ট প্রবাবলি আমরা হয়তো এখন আমাদের নেক্সট আজকের স্পট ওটা হচ্ছে মোস্ট প্রবাবলি নীলাচল। আমরা এখন হয়তো ওখানে সরাসরি চলে যাব এখান থেকে। তারাও সাথে থাকেন যে আমরা কীভাবে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম মেঘলার অন্যতম একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র নীলাচল, কিন্তু এখানে আসলে রাস্তা সংকীর্ণর কারণে আমাদেরকে আসলে গাড়িটা অনেক আগে রেখে এখন হেঁটে যেতে হচ্ছে।
এখান থেকে আসলে একটু বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে আমাদেরকে। রাস্তার দুই পাশে আসলে যানজট দেখে আমরা বললাম যে আমাদের যেহেতু ডে ট্রিপ, হাতে একটু সময় কম, ওই কারণে আমরা হাঁটা শুরু করেছি। হেঁটে আমরা ওখানে চলে যাবো। যতক্ষণে গাড়িতে যেতে চাইবো ততক্ষণে আমরা আশা করি হেঁটে পৌঁছে যেতে পারবো। এখানেও আসলে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন, যেহেতু অ্যাকচুয়ালি এখন একটা ঈদের ছুটির মৌসুম চলছে, তো প্রচুর পরিমাণে আসলে টুরিস্ট আসছে বিভিন্ন জায়গা থেকে। আর এখানেও কিন্তু আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। তো আমাদের যিনি হোস্ট আছে রিবন ভাই, উনি অলরেডি টিকিট কাটতে চলে গেছে। তো উনি টিকিট কাটার পর আমরা সবাই মিলে এখানে এন্ট্রি করবো। তো ফাইনালি আমরা এন্ট্রি করলাম নীলাচল পর্যটন কেন্দ্রে। এই পর্যটন কেন্দ্রটাও আসলে বেশ বড় সড়ো একটা পর্যটন কেন্দ্র। এটা হেঁটে ওই টপ লেভেলে যেতে হবে। তো এখানে হেঁটে হেঁটে আসলে যাওয়া লাগবে। বাট এখান থেকে কিন্তু খুব সুন্দর এখন ভিউটা আসছে। লিটারেলি এখন দেখতে অনেক ভালো লাগছে, বিকজ এখন সূর্য অস্ত যাচ্ছে। তো এটার যে সোনালি আঁকা পাহাড় জুড়ে, সেটা আসলে এখন খুব সুন্দর ছড়িয়ে পড়েছে এবং দেখতেও বেশ ভালো লাগছে। যতই উপরে উঠছি তত বেশি বান্দরবনের শহরের দৃশ্যটা এখান থেকে দেখা যাচ্ছে। এখানে আসলে কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি, তবে এখান থেকে যে শহরের দৃশ্যটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। যে এই জায়গাটাতে হচ্ছে বান্দরবনের শহরটা, আর এখান থেকে একটা চূড়া দেখা যাচ্ছে, সেটা খুব স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। জানি না এটা আপনাদের দৃষ্টিকোণ থেকে আমি একটু এই জায়গাটাকে দেখাই। ঠিক এই জায়গাটাতে একটা চূড়া আছে, এই গাছের যে পাতাটা ঠিক নিচে একটা চূড়া আছে। এটাই হচ্ছে বান্দরবনের বিখ্যাত স্বর্ণ মন্দির। যদিও আজকে আমাদের ট্যুর প্ল্যান ওটা ছিল না, তো পরবর্তীতে কখনো আসলে এখানে অবশ্যই যাওয়া হবে। আর এই জায়গাটা এখান থেকে কিন্তু স্পষ্ট একেবারে বান্দরবনের যে স্বর্ণ মন্দির, এটার চূড়াটা কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। যদিও জানি না ভিডিওতে আসলে কতটুকু এটা দেখা যাচ্ছে। নীলাচল টুরিস্ট স্পটটা কিন্তু আসলে অনেক বড়। তো আমরা মাত্র একটা প্রান্ত দিয়ে এখনো হেঁটে যাচ্ছি। তো আরও অনেকগুলো স্পট আছে এখানে। তো এই সাইডটাও যাই, গিয়ে দেখি কি কি দেখা যায়। এইখানেও কিন্তু রাত্রি যাপনের ব্যবস্থা আছে। সো চাইলে আপনারা এখানে যোগাযোগ করে কিন্তু রাত্রি যাপনের যে কটেজগুলো আছে, পাশে কটেজগুলো, সো আপনারা ওখানেও চাইলে স্টে করতে পারেন, নাইট স্টে করতে পারেন। এখানেও একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, নীলাম্বরী রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। সো যেটা থাকে এখানে এখন আরও ভিতরের দিকে এখানে আরও অনেকগুলো অপশান আছে। সো চলেন আমরা যাইতে থাকি। ওখানে আর কি বা ওখান থেকে কত সুন্দর দৃশ্য দেখা যেতে পারে, সো আমরা ওখানে দেখতে পাবো। আমরা নীলাচল থেকে হেঁটে হেঁটে অলরেডি মিলন ছড়িতে চলে আসছে। অলমোস্ট ভেরি ক্লোজ টু মিলন ছড়ি। এটা দেখাচ্ছে আর 1 কিলোমিটার দূরে। আমরা অনেকটা পথ আসলেই হেঁটে চলে আসছি এখানে। আজকে ডে ট্রিপের এটাই ছিল মোস্ট প্রবলি আমাদের শেষ গন্তব্য, অর্থাৎ নীলাচল। সেটা দেখে এখন আমি গাড়ির দিকে ফিরে যাচ্ছি, কারণ আমাদেরকে সময় দেওয়া হয়েছিল 40 মিনিটের মতো এই ফুল এরিয়াটা ঘুরে দেখার জন্য। অ্যাকচুয়ালি 40 মিনিট হয়তো আপনি ফুল এরিয়া ঘুরতে পারবেন না, তারপরও শেষ বিকেলে যেহেতু এসেছি, যতটুকু পারছি
আমরা ঘুরে নিয়েছি এবং বেশ অপূর্ব সুন্দর কিছু দৃশ্য ধারণ করার সুযোগ পেয়েছি। এখন সূর্য অস্ত যাচ্ছে, আলটিমেটলি কুয়াশারও কিছুটা ভাব দেখা যাচ্ছে। সব মিলে বেশ অসাধারণ দৃশ্য। মোটামুটি পারফেক্ট একটা ডে ট্যুর আমরা কমপ্লিট করলাম। আমরা ট্রাই করেছি সব ইম্পর্টেন্ট ট্যুরিস্ট স্পটগুলোকে ভিজিট করার। আমি ডিসক্রিপশন বক্সে ট্যুর গ্রুপটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে নেক্সট ট্রিপ প্ল্যান করতে পারেন। আজ এখানেই সাইন আউট করছি এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল।